ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর গণিতের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো এখানে কী লেখা আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে দেখে কী লেখা আছে, বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন MCQS। একের দিকে লেখা আছে, একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হয়। এখানে 4টি অপশান দেওয়া আছে। এতে আছে 25, বিতে আছে 20, সিতে আছে 10, ডিতে আছে 24। এবার কোন অপশানটা সঠিক হবে এটা আমি তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কী লেখা আছে, একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনেছে, সে কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন। তাহলে আমি এখানে কি লিখব, যে 10টি লেবুর সে কিনেছে ক টাকায় বলে দেখি, 10টি লেবুর ক্রয় মূল্য তাহলে লিখব 10টি লেবুর ক্রয় মূল্য 20 টাকা হবে। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য 20 টাকা। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য তাহলে কত হবে বলে দেখি। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য তাহলে কত হবে, তাহলে 20/10 করবো এখানে, তাহলে 10 টাকা। তাহলে সমান তাহলে কত হলো, কার্ডে করে দাও, তাহলে কত হলো 2 টাকা। এবার কি বলেছে, 20 টাকায় সে 10টি লেবু কিনে সে 20 টাকায় 8টি লেবু বিক্রি করছে, তাহলে তার লাভ তাহলে কত হচ্ছে। তাহলে সে দেখো আমি তাহলে এখানে কী বার করে নেবো, তাহলে এখানে 8টি লেবু সে ক টাকায় বিক্রি করছে, সে 8টি লেবুর, এখানে লিখবো 8টি লেবুর বিক্রয় মূল্য। তাহলে 8টি লেবু সে ক টাকায় বিক্রি করছে, 20 টাকা দিয়ে। 8টি লেবুর বিক্রয় মূল্য সে 20 টাকায় বিক্রি করছে। এবার একটি লেবুর বিক্রয় মূল্য তাহলে কত হবে বলো তো, 20/8 টাকা। তাহলে কার্ডে করে দাও, 4 2 8, 4 5 20, তাহলে কত হচ্ছে 5/2 টাকা। তাহলে সমান কত হচ্ছে, 2 2 4 .5 টাকা, মানে 2.5 টাকা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে একটি লেবুর সে বিক্রি করছে 2.5 টাকা, আর সে কিনছে কত, তাহলে 2 টাকা দিয়ে। তাহলে তার লাভ তাহলে কত হচ্ছে, তাহলে দেখো লিখবো, অতএব লাভ সমান, লাভ কত বলে দেখি, 2.50 বিযুক্ত 2 টাকা, নাকি? তাহলে কত সমান লাভ হলো, তাহলে 50 পয়সা লাভ হলো, মানে 0.50 টাকা তার লাভ হলো, মানে 50 পয়সা লাভ হয়েছে। এবার দেখো তার শতকরা লাভ কত এটা বার করতে হবে, মানে 100 টাকায় তার কত টাকা লাভ এটা বার করব। কী বার করবো, তাহলে লিখব 2 টাকায় লাভ, 2 টাকায় লাভ সমান 0.50 টাকা। তাহলে 2 টাকায় লাভ যদি 0.50 টাকা হয়, তাহলে 1 টাকায় লাভ তাহলে কত হবে, 1 টাকায় লাভ সমান তাহলে কত হবে 10.50/2 টাকা। আর কত শতকরা মানে 100 টাকা, তাহলে 100 টাকায় লাভ তাহলে কত হবে 10.50, নাকি, গুণিতক 100/2। এখানে দশমিকটা তুলে দিচ্ছি, তুলে নিচে কি করব, 100 করে দেবো, এই 100 কেটে দেবো, তাহলে কত হলো বলো দেখি, 25 2 50 হয়ে গেল, সমান 25 টাকা। তাহলে শতকরা লাভ তাহলে ক টাকা হলো, তাহলে শতকরা লাভ 25 টাকা। তাহলে এখানে শতকরা যদি 25, এটা উত্তরটা আমার হয়ে গেল। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হবে, এখানে আমাদের অপশানটা ঠিক হবে। তাহলে কোনটা, অ্যান্সার বলে তোমরা লিখে লিখে দেবে। এটা কোনটা বলো তো, 25 বলে। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো এখানে 2 দিয়ে কী লেখা আছে, 1-2 দিয়ে কী আছে বলো দেখি। প্রশ্নটা আছে, PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y। তবে X ও এর মান তাহলে কত, মানে X ও ইকুয়াল টু, এখানে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে। আমি এই অঙ্কটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি তোমাদের যেরকম প্রশ্নতে আছে সেরকম আমি এখানে ছবিটা এঁকে নিয়েছি। PQRS একটা ট্রাপিজিয়াম এঁকেছি, নাকি? এবার কি বলেছে, PQ ও QR এই দুটো ট্রাপিজিয়ামের এই দুটো বাহুর, দেখো PS এর মধ্যবিন্দু X আর QR এর মধ্যবিন্দু Y, নাকি? হলে ওই XY এর মানটা কত হবে এটা আমাকে বার করতে হবে, মানে XY ইকুয়াল টু কত এটা বার করতে হবে। তাহলে আমি কী করবো বলো দেখি, লিখবো তাহলে কি, যে সমান্তরাল বাহু দুটোর যোগফলের, এটা লিখব। তাহলে সমান্তরাল বাহু দুটোর যোগফলের অর্ধেক। বোঝা গেছে? সমান্তরাল বাহু দুটোর যোগফলের অর্ধেক হবে কোনটা বলতে কি, এই XY এর মানটা হবে। বুঝতে পারলে? তাহলে এখানে কী লিখবো, তাহলে ত্রিভুজ PQY, দেখো এর কী বেরিয়েছে বলতে কি, PQY এই ত্রিভুজটা
সর্বসম, তাহলে কোন ত্রিভুজটা হবে বলে দেখি? ত্রিভুজ RTY হবে, RTY। অতএব PY ইকুয়াল টু তাহলে YT হবে, এবং কী লিখবো তাহলে? PQ ইকুয়াল টু RT। অতএব ত্রিভুজ PST এর নাকি কোনটা বলে? ত্রিভুজ PST কোনটা? এই PST, এই যে বড় ত্রিভুজটা, এই যে বড় ত্রিভুজটা নাকি, এই বড় ত্রিভুজের XY ইকুয়াল টু তাহলে কত হবে? হাফ ST। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে কোন অপশানটা সঠিক হবে? তাহলে এখানে লিখবো অ্যান্সার সি এর অ্যান্সারটা ঠিক। কী বলো দেখি? হাফ PQ প্লাস RS। বোঝা গেছে? তাহলে এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাব। দেখো 1-3 দেখিয়েছে 105 আর 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা 14 হলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে, কোন অপশানটা সঠিক হবে সেটা তোমাদের অঙ্ক করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পরিসংখ্যা ঘনত্বের একটা সূত্র আছে, সেই সূত্রটা তাহলে কি আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি, সেইভাবে তোমরা অঙ্কটা করলে দেখবে একবারে ইজি হয়ে যাবে তোমাদের অঙ্কটা করতে। তোমরা তাহলে কি লিখবে? যে পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। বোঝা গেছে? এবার দেখো আমি এটা বসিয়ে দেবো। শ্রেণী পরিসংখ্যা কত? শ্রেণী পরিসংখ্যা দেওয়া আছে 14, আর শ্রেণী দৈর্ঘ্যটা কত হবে? কি লিখবো তাহলে? 140 বিযুক্ত 105 হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে সরল করে দাও, তাহলে কত হচ্ছে দেখো এখানে, তাহলে সরল করলে 14 বাই এখানে 35 হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এবার কাটি করে দাও, 7 2 14, 7 5 35 সমান তাহলে কত হচ্ছে? 2/5, তাহলে সমান 0.4। তাহলে কোন অপশানটা সঠিক হবে তাহলে এখানে? তাহলে লিখবো কি অ্যান্সার, বলে কি লিখবো? বির অ্যান্সারটা সঠিক হবে। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 1-4 দেখে গেছে 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বানাতে হলে টালি লাগবে। এখানে 4টে অপশান দেওয়া আছে, 4টে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে সেটা আমি বার করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখানে কি লেখা আছে? আয়তকার জায়গার দৈর্ঘ্য। তাহলে আয়তকার জায়গার দৈর্ঘ্য কত আছে? তাহলে লিখবে যে আয়তকার জায়গার দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো? দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার। দেখো 3 মিটারকে ডেসিমিটারে প্রকাশ করবো, কেন বলো তো? একটা টালির দৈর্ঘ্য ডেসিমিটার এককে আছে, তাই এখানে আমি মিটার থেকে ডেসিমিটারে করে নেবো। তাহলে মিটার থেকে ডেসিমিটারে এককে করতে গেলে তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কি লিখবো? ডেসিমিটার। বোঝা গেছে? এবার ইকুয়াল তাহলে কত হবে? 30 ডেসিমিটার। বুঝতে পেরেছ? এবার প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 2 মিটার নাকি? প্রস্থ সমান 2 মিটার দেওয়া আছে। তাহলে প্রস্থ 2 মিটার যদি হয় তাহলে ডেসিমিটার আগে করতে হলে 2 গুণিতক তাহলে 10 করে নেবো, তাহলে কী লিখবো? ডেসিমিটার। বোঝা গেছে? তাহলে এখানে কত হলো? 20 ডেসিমিটার। এবার কি করব? ওই আয়তকার জায়গার ক্ষেত্রফলটা বার করে নেব নাকি? লিখবো ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ নাকি? বর্গ ডেসিমিটার হবে, বর্গ ডেসিমিটার। বুঝতে পেরেছ? তাহলে 30 গুণিতক 20 হলে তাহলে কত হচ্ছে? 600 বর্গ ডেসিমিটার। বোঝা গেছে? এবার দেখো কি বলেছে? একটি বর্গাকার টালির দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য কত? 5 ডেসিমিটার। তাহলে কি লিখবো? অতএব বর্গাকার টালির, বা লিখবো 5 ডেসিমিটার লিখে দাও। 5 ডেসিমিটার পরিমিত বর্গাকার টালির ক্ষেত্রফল। তাহলে কি লিখবো? ক্ষেত্রফল নাকি? দেখো 5 ডেসিমিটার পরিমিত বর্গাকার টালির ক্ষেত্রফল তাহলে কত হবে? 5 গুণিতক 5 বর্গ ডেসিমিটার। বোঝা গেছে? বর্গ ডেসিমিটার। তাহলে কত হচ্ছে বলো তো এখানে? তাহলে 25 বর্গ ডেসিমিটার হচ্ছে, বর্গ ডেসিমিটার। এবার দেখো
তাহলে টালির সংখ্যা চাইছে। তাহলে আয়তকার জায়গার ক্ষেত্রফলকে যদি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই তাহলে মোট কটা টালি লাগবে বসাতে, মানে ওই জায়গাটায় টালি বসতে মোট কটা টালি লাগবে সেটা পাওয়া যাবে, টালির সংখ্যা পাওয়া যাবে। তাহলে কী লিখবো, অতএব মোট টালি লাগবে কত হবে বলে দেখি। আমি এক্ষুনি বললাম যে ভাগ করে দিতে হবে নাকি, তাহলে লিখবো 600/25। এখানে টি লিখে দাও, তাহলে কাটাকাটি করে দাও, তাহলে কত হবে 5 5 25 হয়ে গেল, আর 5 1 5, 5 10 0 হয়ে গেল, আর 5 2 10, 5 4 20, তাহলে কত হলো, তাহলে 24টি। বোঝা গেছে? তাহলে কোন অপশানটা সঠিক হবে, তাহলে এখানে সির অপশানটা এখানে লিখে দেবে অ্যান্সার নাকি, এখানে তাহলে সির অপশানটা সঠিক হবে। কত আছে, 24। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 1/5 দেখিয়েছে শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কী হবে। এখানে 4টে অপশান আছে, আমি এখানে করে দিচ্ছি। দেখো তোমাদের শতকরা লাভ কি, 100 টাকায় লাভ হয় 10 টাকা। তার সে যদি কোনো জিনিস 100 টাকায় কেনে তাহলে বিক্রি করে তাহলে কত হবে বলে দেখি, বিক্রি করে তাহলে 110 টাকায় বিক্রি করবে, নাহলে লাভ হবে কী করে। তাহলে ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত আমি এখানে নিচে করে দিচ্ছি। দেখো ক্রয় মূল্য তাহলে 100 টাকা হলো, আর বিক্রয় মূল্য তাহলে কত হলো, 100 যুক্ত 10 টাকা সমান 110 টাকা। বোঝা গেছে? তাহলে তোমরা লিখবে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত নাকি সমান চিহ্ন দিয়ে লিখবে 100:110। এবার এটা কাটাটি করে দাও, এর শূন্য কেটে দাও, তাহলে কত হলো বলো দেখি, 10:11। বোঝা গেছে? তাহলে 10:11 কোন অপশানটা, সির অপশানটা ঠিক আছে, তাহলে সির অপশানটা কারেক্ট হবে। বোঝা গেছে? এরপরে দেখো 1/6 দাগে কী আছে, ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল ডিই টানা হলো, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এবার এখানে 4টে অপশানটা ঠিক আছে, তাহলে কোনটা হবে, মানে কি বলো দেখি, এখানে 4টে অপশানের মধ্যে এবার এই সমান কি হবে, এইর মানটা কি হবে সেটা আমি তোমাদের খাতা পেনে করে এঁকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রশ্নতে যেরকম আছে আমি সেরকম একটা ছবি এঁকে নিয়েছি নাকি। এবার আমি কি দেখো এখানে কি লেখা আছে, তোমার প্রশ্ন যেরকম লেখা আছে আমি সেরকম এখানে লিখে নিচ্ছি। কি লিখবো, অতএব ডিই সমান্তরাল বিসি নাকি, তাহলে কী লিখবো, অতএব ই হলো এসি এর মধ্যবিন্দু, তাহলে এসি বাহুর মধ্যবিন্দু ই হচ্ছে নাকি, এসি এখানে বেরিয়ে গেছে ছবিটা, তাহলে ই হলো এসি বাহুর মধ্যবিন্দু নাকি। তাহলে অতএব এই তাহলে কী হবে বলো দেখি, এই সমান হাফ এসি হয়ে যাবে। তাহলে এখানে কোন অপশানটা সঠিক হবে, এখানে অপশানটা তাহলে কী হবে, অ্যান্সার লিখবে তোমরা বি এর উত্তরটি সঠিক হবে। তাহলে কী লিখবো, এই ইকুয়াল টু হাফ এসি। বোঝা গেছে? এরপর নেক্সট অঙ্ক চলে যাব। 1/7 দেখিয়েছে বলে দেখি, যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধ দৈর্ঘ্য 10.5 সেমি তার পরিসীমা কত। দেখো অর্ধবৃত্তাকার চাকতি আমি এখানে একটা আঁকলাম, এটা একটা অর্ধবৃত্তার চাকতি। তাহলে অর্ধবৃত্তাকার চাকতির পরিসীমা মানে অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কী বলে দেখি, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে কি, পাই আর যুক্ত 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। এবার অর্ধবৃত্তের পরিসীমা তাহলে এটা একটা অর্ধবৃত্তের চাকতি, মানে এটা একটা অর্ধবৃত্ত, তাহলে এর পরিসীমার সূত্রটা তাহলে এটা যদি হয় তাহলে আমি এখানে দেবো, এখানে আরটা আমি এখানে কমন নিয়ে নেবো, আর কমন নিলে কী থাকছে বলে দেখি, পাই প্লাস 2। বোঝা গেছে? এবার দেখো এখানে আর এর মানটা কত বলেছে, এখানে ব্যাসার্ধ দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, 10.5 সেন্টিমিটার বসিয়ে দিলাম, আর এখানে পাই প্লাস 2 হয়ে গেল। তাহলে এখানে কোনটা তাহলে সঠিক হবে বলে দিই, এখানে এই অপশানটা সঠিক হবে, দেখো লেখা আছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 1/8 দেখেছে, যে বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য 13√2 সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো আমি এখানে তোমাদের অঙ্কটা করে দিচ্ছি। এরকম একটা যদি বর্গাকার চিত্র হয় নাকি, তার এই কর্ণটা দেওয়া আছে কত, 13√2। বোঝা গেছে? এবার তার বাহুর দৈর্ঘ্যটা বার করতে হবে। দেখো আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কী বলে দেখি, a√2 নাকি। এবার বর্গক্ষেত্রের কর্ণের সূত্র যদি a√2 আমরা যদি জানি, এবার আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম, তাহলে ধরে নিয়ে যদি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে এখানে কর্ণ হচ্ছে a√2। বোঝা গেছে? কিন্তু বইতে আমার মানে প্রশ্নতে দেওয়া আছে 13√2, তাহলে কী লিখবো, যে প্রশ্ন অনুযায়ী এরকম লিখবে তোমরা, যে ধরি বর্গক্ষেত্রের একটি বাহু এ মিটার নাকি, তারপর কী লিখবে, যে অতএব বর্গক্ষেত্রের কর্ণ a√2, কর্ণ ইকুয়াল টু নাকি a√2, এরপরে লিখবে প্রশ্নানুযায়ী তোমরা এরকম লিখে নেবে। লিখে কি করবে, যে a√2 ইকুয়াল টু, এটা 13√2 এখানে দেওয়া আছে 13√2 নাকি। তারপরে কি লিখবে, বা আমি এখানে করে দিচ্ছি তোমাদেরকে, বা
এ ইকুয়াল টু তাহলে কত হবে 13√2/√2 √2 কেটে দাও, তাহলে কত হলো 13। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু দূরত্ব তাহলে কত হবে 13 সেমি। তাহলে কোনটা হবে বলো দেখি, ডির অপশনটা সঠিক হবে। দেখো 2-1 দাগে কী আছে, সত্য মিথ্যা লিখতে বলেছে। দেখো 1 দাগে কী আছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি হলে এডি ইকুয়াল টু হাফ বিসি। এটা সত্য না মিথ্যা আমি তোমাদের যাচাই করে খাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ছবিটা আছে, আমি সেরকম ছবিটা এঁকে নিচ্ছি নাকি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা 90 ডিগ্রি নাকি। এবার কি বলেছে, ধরো বিএসি এখানে বলেছে বিএসি 90 ডিগ্রি, এখানে বিএসি 90 ডিগ্রি আঁকলাম। এবার কি বলেছে যে বিসি মধ্যবিন্দু হচ্ছে ডি, এটা বলেছে। তাহলে কী বলে দিই, তাহলে দেখো তাহলে এখানে প্রশ্নতে বলেছে কি যে এডি ইকুয়াল টু হাফ বিসি, এই কথাটা বলেছে এখানে। এটা আমি প্রমাণ করব। তাহলে কী লিখবো, যে আমরা জানি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা সবসময় অতিভুজের অর্ধেক হবে, এই কথাটা লিখে নেব। আমরা জানি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা সব সময় অতিভুজের অর্ধেক হবে। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের তাহলে কোনটাই এটি কথা, তাহলে সত্য না মিথ্যা, তাহলে এটা হলো, তাহলে এটা সত্য হবে। তাহলে অপশান অ্যান্সারটা তাহলে কী হবে, সত্য। দেখো 2-2 দেখেছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্নসীমা 8 হবে। দেখো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, দেখো এর একটা যদি মানে এটা যদি একটা শ্রেণীদৈর্ঘ্য হয়, শ্রেণীদৈর্ঘ্য এখানে কত বলেছে বলো দেখি, শ্রেণীদৈর্ঘ্য 6 নাকি, এটা শ্রেণীদৈর্ঘ্য 6। এবার কি বলেছে, শ্রেণীর মধ্যবিন্দু 10, তাহলে এরকম একটা যদি এটা যদি শ্রেণীদৈর্ঘ্য হয়, এটা যদি মধ্যবিন্দু এখানে 10 হয়, তাহলে দেখো এর নিম্নসীমা এই দিকটা আসবে, তাহলে নিম্নসীমা কত আসবে, তাহলে এই 6কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 3 হবে, তাহলে এর নিম্নসীমা হবে তাহলে এখানে, তাহলে 3 ঘর তাহলে এদিকে আসবে, তাহলে 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কত হচ্ছে বলো দেখি, 10 থেকে 3 গেলে কত, তাহলে 7 হয়ে যাচ্ছে। তাহলে নিম্নসীমা তাহলে হচ্ছে 7, আর ঊর্ধ্বসীমা তাহলে কত হচ্ছে, 10 থেকে 3 যোগ করো, তাহলে কত হবে 1 2 3, তাহলে কত হচ্ছে 10 3 13, তাহলে ঊর্ধ্বসীমা 13 হয়ে গেল আর নিম্নসীমা 7 হয়ে গেল। এখানে কি লেখা আছে, শ্রেণীটির নিম্নসীমা 8, কিন্তু আমি তো বলছি এখানে মানে এখানে যে আমরা বার করলাম কত 7 হয়ে গেল, তাহলে এখানে এটা মিথ্যা হবে তোমাদের, এটা তাহলে এটা ভুল দেওয়া আছে, তাহলে এটা কী হবে, মিথ্যা। বোঝা গেছে? এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 2-3 দেখিয়েছে, একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজের ক্ষেত্র একই ভূমি ও একই সমতলে সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে PR ও T হলে PR মানে P = R = T/2 হবে। দেখো এটা কিন্তু মিথ্যা হবে। কেন মিথ্যা হবে আমি তোমাদের বলে দিচ্ছি। আমরা জানি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত যে কোনো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। আমরা যদি ত্রিভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফলের তুলনা করি তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে P = এই যে লেখা আছে এখানে P = R = T/2 হবে, তাহলে এই কথাটা মিথ্যা নাকি। তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এখানে কি লেখা আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রফলের সমান, এটা ঠিক। কিন্তু মানে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সামান্তরিক ক্ষেত্রফল এটা ঠিক, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রের সঙ্গে ত্রিভুজের ক্ষেত্রফল এটা কখনো অর্ধেক হবে না, বরং কী হবে, সামান্তরিকের মানে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এই কথাটা তাহলে ভুল আছে, তাহলে মিথ্যা হবে। তাহলে এখানে কী লিখব, মিথ্যা। বোঝা আছে? দেখো 2-4 দেখেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক। তাহলে এটা আমি তোমাকে অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি।
আমি এখানে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এবার সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু আমি এ একক ধরে নিচ্ছি, বুঝতে পারলে? তাহলে এখানে তাহলে কী লিখব, যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ একক, নাকি? এবার দেখো অতএব ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? তাহলে লিখব কি, ক্ষেত্রফলের সূত্রটা কি, যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার হবে, নাকি? বাহু স্কোয়ার হয়ে গেল। তাই উচ্চতা তাহলে কী হবে, মানে ওই সমবাহু ত্রিভুজের উচ্চতা তাহলে কী হবে, উচ্চতা সমান √3/2 ইন্টু এ হবে, নাকি? অতএব তাহলে এখানে কি বলেছে বলো দেখি, কি বলেছে, যে ক্ষেত্রফল যদি উচ্চতার সঙ্গে সমান হয়, নাকি, তাহলে এর বাহুর দৈর্ঘ্যটা কত, এটা দেখছে বাহুর দৈর্ঘ্য সেখানে লেখা আছে 1 একক। তাহলে আমি বাহুর দৈর্ঘ্যটা এখানে বার করে নেবো, বোঝা গেছে? তাহলে উচ্চতা তাহলে কী দেওয়া আছে, তাহলে উচ্চতা আমরা বার করলাম √3/2 ইন্টু এ একক। তাহলে দুটো সমান বলেছে, তাহলে আমি এখানে কী লিখবো, তাহলে উচ্চতাটা আগে লিখে নিচ্ছি √3/2 ইন্টু এ, নাকি, ইকুয়াল টু ক্ষেত্রফল। তাহলে কী হবে, তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে কি, তাহলে √3/4 ইন্টু বাহু মানে কত বলো দেখি, এ, লিখে নিলাম এ স্কোয়ার। তাহলে এটাকে কাটারি আমি করে দিচ্ছি, কাটারি করে সরল করে নিলে কী হবে, যে অতএব এ ইকুয়াল টু 2 একক হয়ে গেল। তাহলে এখানে তোমার প্রশ্নতে দেওয়া আছে 1 একক হবে, কিন্তু আমাদের এখানে বেরোলো 2 একক। তাহলে অ্যান্সারটা তাহলে কী হবে, মিথ্যা। তাহলে কী লিখবো, অ্যান্সার মিথ্যা। এরপর নেক্সট অঙ্ক চলে যাচ্ছে। দেখো 2-5 দিয়ে কী আছে, ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে। হ্যাঁ, কথাটা সত্য। দেখো আমরা যখন কোনো কিছু জিনিস কিনতে যাই, তো একটা শাড়ি কিনলাম, শাড়ির উপরে সে যে টাকায় কিনেছে সেই টাকা তো সে লিখে রাখে না, সে একটা তার লাভের অংশ রেখে একটা শাড়ির উপর দাম একটা ধার্য করেছে। এবার সেই টাকার উপরে সে আমাদের কিন্তু ছাড় দেয়। তাহলে ধার্য মূল্যের উপর সে যেটা ধার্য করে তার উপর তো আমাদের ছাড় দেয়, তাহলে এটা কথা তো সত্য হবে, বোঝা গেছে? দেখো 2-6 দিয়ে আছে, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা হবে 0। এ কথাটা তো সত্য হবে, নাহলে সামনের সংখ্যা যদি আমরা পরিসংখ্যার 0 না করি তাহলে বহুভুজ আঁকা যাবে না, বোঝা গেছে? তাহলে কথাটা তাহলে কী হবে, সত্য। দেখো 2-7 দেখেছে, 2-7 দেখে একটা ছবি আঁকা আছে, মানে কি বলে দেখি, একটা বর্গক্ষেত্র ছবি আঁকা আছে, এবার তার সঙ্গে একটা রম্বসের ছবি আঁকা আছে। দেখো যে একটা রম্বস আঁকা আছে না, এখানে চিত্রে কী আছে, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF রম্বস আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। মানে কি বলেছে, এই যে বর্গক্ষেত্র আর এই রম্বসের ক্ষেত্রফল সমান বলেছে। দেখো রম্বসের ক্ষেত্রফলের কী হবে বলে দেখি, মানে রম্বস যখন একটা ক্ষেত্রফল বার করবো, রম্বসের ক্ষেত্রফলটা আমি এখানে পাশে তোমাদের এখানে করে দিচ্ছি। এখানে দেখো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে, রম্বস নয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণিতক উচ্চতা, মানে কি, মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আমি যদি এখানে এর যদি উচ্চতা ধরে নিই তাহলে কী লিখব, ভূমি গুণিতক উচ্চতা, বোঝা গেছে? তাহলে এর উচ্চতা দেখো কতটা আছে, বোঝা গেছে? আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বেশি হবে। আর রম্বসের ক্ষেত্রফল তাহলে কী বলে কি, রম্বসের ক্ষেত্র বলবে, রম্বস ক্ষেত্রফলটা কম হবে। এর যখন উচ্চতা আমরা বার করব তাহলে এর উচ্চতা দেখো আর এর উচ্চতা দেখো, তাহলে রম্বসের উচ্চতা কম হবে আর বর্গক্ষেত্রের উচ্চতা বেশি হবে। তাহলে এই কথাটা মিথ্যা হবে, বোঝা গেছে? এখানে তাহলে কী হবে, এখানে আমরা লিখব মিথ্যা, মানে এই উত্তরটা মিথ্যা হয়ে যাবে। এবার দেখো 1-8 দাগে, 2-8 দাগে, 2-8 দেখেছে, প্রতিটি বৃত্তের পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা হবে, নাকি? এটা সত্য হবে। কেন নির্দিষ্ট সংখ্যা হবে আমি তোমাদের একটা বলে দিচ্ছি। দেখো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, নাকি? আচ্ছা বৃত্তের তোমরা লিখবে যে পরিধি এরকম লিখবে ইস্টু ব্যাস, নাকি, ব্যাসের দৈর্ঘ্য ব্যাস, নাকি? এবার দেখো পরিধি সূত্রটা কি, 2πr। আর পরিধি কী বলো দেখি, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস তাহলে কত হবে, ব্যাস হবে 2r হবে। তাহলে 2r তোমরা লিখবে, বোঝা গেছে? এবার দেখো কারেক্ট করে দিচ্ছি, এই আর কেটে দিচ্ছি, এই আর কেটে দিচ্ছি, এই 2 কেটে দিচ্ছি, এই 2 কেটে দিচ্ছি। তাহলে কী বেরোলো বলো তো, এখানে আমাদের এখানে বেরোলো পাই। দেখো এখানে বেরোলো কি, পাই/, এখানে 1 আছে, তাহলে যদি আমাকে ভগ্নাংশ মতো করি তাহলে কী লিখবো, তাহলে পাই/1। তাহলে পাইটা কি, মানে পাই/1 মানে পাই, নাকি? এবার পাই মানে কত, 22/7। এটা তো একটা মূলদ সংখ্যা, নাকি? তাহলে এটা সত্য হবে। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা, এটা মূলদ সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যা, তাহলে এটা সত্য। তাহলে এখানে একটা সত্য লিখে দেবো। দেখো 3 দিয়ে কী লেখা আছে,
তিনের দেখাচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। তিনের একে দেখেছে GX ইকুয়াল টু 2x মাইনাস 16, বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো এবং বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। আমি এটা তোমাদের অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো তিনের একের দিকে কী লেখা আছে, এর সমীকরণটা বার করতে হবে বলেছে প্রথমে। তাহলে তোমরা এখানে লিখবে যে সমীকরণ বলে তোমরা লিখবে। এবার কি বলেছে বলতে কি GX নাকি ইকুয়াল টু 0। এবার GX এর মানটা কত দেওয়া আছে, GX এর মান হচ্ছে 2x মাইনাস 16 ইকুয়াল টু 0। তো এটাই তো উত্তর, এটা সমীকরণ হয়ে গেল। এবার কি বলেছে, এই সমীকরণের 0-র মানটা বার করতে বলেছে। এখানে বলেছে কি যে বহুপদী সংখ্যামালাটা শূন্য নির্ণয় করো, এটার শূন্য নির্ণয় করতে বলেছে। দেখো শূন্য নির্ণয় আমি এখানে করে দিচ্ছি। তাহলে তোমরা কি লিখবে যে 2x মাইনাস 16 ইকুয়াল টু 0 নাকি, বা 2x ইকুয়াল টু 16টাকে বাম মানে সমান চিহ্ন ডান দিকে নিয়ে নেবো। তাহলে সমান চিহ্ন ডান দিকে গেলে এটা মাইনাস 16 আছে, এদিকে গেলে শুধু 16 হয়ে যাবে, প্লাস 16 হয়ে গেল। তাহলে বা x ইকুয়াল টু তাহলে কী লিখবো 16/2। তাহলে এখানে কী করবো, বা x ইকুয়াল টু দেখো কার্ডগুলো 8 হয়ে যাচ্ছে, তাহলে 8 লিখবো। তাহলে কী লিখবো যে অতএব ওই সংখ্যামালাটির 08। তাই এখানে অতএব ওই সংখ্যামালাটির শূন্য নাকি সমান 8। বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 3-2 দেখিয়েছে 8x³ প্লাস 8x মাইনাস 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। আমি এটা তোমাদের খাতা পেনে করিয়ে দিচ্ছি। দেখো তোমাদের প্রশ্নতে যেটা আছে আমি এরকম করে তুলে নিয়েছি, একটা বহুপদী সংখ্যামালা তুলে নিলাম। এর কি বলেছে, এর একটা উৎপাদক বার করতে বলেছে। দেখো এর একটা উৎপাদক বার করতে হলে আমি এক্সের আমি মানগুলো বসিয়ে সরল করব, সরল করে যেন এটা 0 হয়ে যায়। যদি 0 হয়ে যায় তাহলে সেই সংখ্যার দিয়ে আমরা উৎপাদক বার করব। দেখো 1 দিয়ে বসালে এগুলো হবে না 0। আমি অঙ্কটা করে দেখেছি, হাফ বসালে অঙ্কটা 0 হয়ে যাবে। দেখো আমি এখানে অঙ্কটা সরল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 8 ইন্টু হাফ কিউব প্লাস 8 ইন্টু হাফ মাইনাস 5। দেখো সরল করলে দেখো এটা কত হচ্ছে 8 গুণিতক 1-8 হয়ে যাচ্ছে, প্লাস 8 গুণিতক 1-2 মাইনাস 5 হয়ে গেল। এবার কাট করে দাও, 8 হয়ে গেল, 2-4 8 হয়ে গেল। তাহলে কত হলো বলো কি 1 যুক্ত 4 বিযুক্ত 5। তাহলে কত হলো 5 বিযুক্ত 5 সমান তাহলে কত হলো 0। তাহলে কি দেখো কোন সংখ্যাটা বসিয়ে অঙ্কটা 0 হলো বলো দেখি, মানে ওই যে বহুপদী সংখ্যাটা 0 হলো, হাফ বসিয়ে হাফ এক্সের মান হাফ ধরে হাফ ধরার পরে সরল করার পরে বহুপদী সংখ্যাটার মান 0 হলো। তাহলে কী হলো এক্স ইকুয়াল টু তাহলে হাফ আমি ধরলাম, এক্স ইকুয়াল টু হাফ ধরতে তবে তো শূন্যটা হলো। এবার আমি এখান থেকে আমি বহুপদী সংখ্যাটার একটা উৎপাদক বার করে নিচ্ছি। দেখো এটাকে সরল করে নাও। দেখো এক্স কথার মানে কি এক্সের তলায় 1 আছে, তাহলে বা কী লিখবো x/1 ইকুয়াল টু হাফ, বা কোনাকুনি গুণ করে দাও। তাহলে কত হচ্ছে 2x ইকুয়াল টু 1, বা 2x এই 1টা যদি এদিকে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে একটা উৎপাদক, বুঝলে তো। তাহলে এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক তাহলে কোনটা, উত্তরটা হবে কী লিখবে যে 2x মাইনাস 1 হলো বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক, বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 3 দেখিয়েছে -2 এবং 4 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। এটা আমি খাতায় করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো 3 থেকে যেটা আছে আমি সেটা তোমাদের প্রশ্নতে যেটা আছে আমি সেটা খাতায় তুলে নিয়েছি, এরকম তোমাদের করে দেখাতে হবে কিন্তু। দেখো দূরত্বের সূত্রটা তোমরা অবশ্যই জানো, কি বলো দেখি, দূরত্ব ইকুয়াল টু রুট ওভার চিহ্ন দিয়ে দেবো, কী লিখবো x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এখানে লিখবে একক নাকি। এবার দেখো x1 মানে কোনটা, এটা হচ্ছে x1, এটা কি এটা y1, মানে এটা তোমাদের বোঝানোর জন্য করছি, তোমরা কিন্তু এখানে করবে না এরকম। তোমরা জাস্ট অঙ্কটা এরকম আশা এরকম করলেও ভুল হবে না, কিন্তু করবে না তোমরা, এটা এরকম করবে না। মানে কি এই যে x1 লিখে দিচ্ছি y1 লিখে দিচ্ছি তোমরা এরকম লিখবে না, তোমাদের বোঝানোর জন্য আমি এরকম লিখে দিচ্ছি। এবার x2 y2, এবার দেখো এখানে আমি মানটা বসিয়ে দেবো। তাহলে x1 মাইনাস x2 স্কোয়ার দিয়ে দিলাম, মানে প্লাস y1 মানে কোনটা -2, তাহলে y1 মাইনাস y2 মানে 6, তাহলে মাইনাস y2 মানে 6, এখানে হোল স্কোয়ার করে দাও। তাহলে ইকুয়াল টু, তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে, এবার দেখো আমি এটাকে সরল করে নিচ্ছি, তাহলে -2 হয়ে গেল
আর এখানে কী আছে বলতে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল নাকি, আর এখানে 4টা বসিয়ে দিলাম, হোল স্কোয়ার করে দিলাম, প্লাস এবারে একই রকম এটাও বন্ধনগুলো তুলে দেবো, তাহলে -2 আর এখানে -6 হোল স্কোয়ার করে দিলাম, তাহলে ইকুয়াল তাহলে সরল করে দাও, তাহলে কত হচ্ছে -4 আর -2 -4 তাহলে কত হচ্ছে -6 হয়ে যাচ্ছে, তাহলে -6 হোল স্কোয়ার প্লাস এখানে -2 -6 তাহলে -8 হয়ে যাচ্ছে, -8 হোল স্কোয়ার, তাহলে এগুলো সব একক লিখবে, বোঝা গেছে, এটাও একক লিখবে, এখানেও একক লিখবে, বোঝা গেছে। এবারে সরল করে নাও, সরল করে নিলে তাহলে কত হচ্ছে 6 6 36 হয়ে গেল, আর যুক্ত 8 8 64 হয়ে গেল, তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে √100 হয়ে গেল, তাহলে এটাকে বর্গমূল করলে কত হচ্ছে 10, তাহলে এখানে কী লিখবে, এখানেও সব একক লিখবে সব, বোঝা গেছে, এখানেও একক লিখবে, তাহলে হয়ে গেল অঙ্কটা, তাহলে অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো 3-4 দেখেছে একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত হবে। আমি অঙ্কটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কী লিখবে, ধরি ধার্য মূল্য কত 100 টাকা, তাহলে প্রথমে কত পার্সেন্ট বলেছে, প্রথমে 10% ছাড় বলেছে, তাহলে প্রথমে কি বলেছে লিখব যে প্রথমে ছাড় কত 10% বলেছে, লিখব 10% ছাড়, এখানে ধার্য হবে ছাড় নাকি, তাহলে প্রথমে যদি 10% ছাড় হয় তাহলে 10% ছাড় দিলে তাহলে মোট কত, 100 টাকায় তো 10 টাকা ছাড়, তাহলে মোট ছাড় তাহলে কত হবে, অতএব মোট ছাড় 10 টাকা তাহলে হচ্ছে নাকি, তো 10 টাকা ছাড় তাহলে বিক্রয় মূল্য তাহলে কত, 100 টাকা কোনো জিনিসে যদি মোট ছাড় 10 টাকা হয়ে যায় তাহলে বিক্রয় মূল্য কত 90 টাকা হবে, তাহলে লিখব কি বিক্রয় মূল্য সমান 90 টাকা। এবার কি বলেছে, পরপর দুবার ছাড়ের কথা বলেছে, একবার 10% আর তারপর এবার 5% বলেছে, এবার 90 টাকার উপরে আবার 5% ছাড় হবে, তাহলে কী লিখব 90 টাকার 5% ছাড়, তা 90 টাকার 5% ছাড় সমান কত বলে দেখি, এখানে হবে কি তাহলে 90 গুণিতক 5/100 নাকি, তাহলে একটা শূন্য এর একটা শূন্য কেটে দাও নাকি, এবার তাহলে সরল করলে কত হচ্ছে, তাহলে 5 2 10 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে বলে এখানে 9 2 হয়ে যাচ্ছে, তো 9 2 টাকা মানে তাহলে কত বলে দেখি 4 টাকা 50 পয়সা, তাহলে আগে কত ছিল, আগে পাওয়া গেছিলো 10 টাকা ছাড় পাওয়া গেছিলো, আর পরে পাওয়া গেছে কত 4 টাকা 50 পয়সা, তাহলে মোট তাহলে কত ছাড় হলো, তাহলে মোট ছাড় হচ্ছে 10 যুক্ত 4 টাকা 50 পয়সা নাকি, তাহলে কত হচ্ছে 14.55 টাকা, তাহলে অতএব তাহলে কী লিখব, অতএব সমতুল্য ছাড় কত গো, তাহলে 14.5 বা 50%। এখানে দেখো যদি শতকরা আছে ওই জন্য পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম, বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 3-5 দেখেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে, এটা আমি তোমাদের খাতা পেনে করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের প্রশ্নটি কী বলেছে আমি সেইভাবে অঙ্কটা করে নিচ্ছি। তাহলে কী লিখব, যে অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক। এবার ব্যাস তাহলে কত হবে, ব্যাস সমান 2 আর একক হবে নাকি। এরপরে কি বলেছে, যে বর্গক্ষেত্রের কী বলেছে, বৃত্তের ব্যাস যা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাই হবে, তাহলে বর্গক্ষেত্রের বাহু তাহলে কত হবে, তাহলে বর্গক্ষেত্রের বাহু সমান 2 আর একক, বোঝা গেছে। এবার কি বলছে, বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত এটা বার করব নাকি। এখানে বলেছে তোমাদের প্রশ্নটা এখানে কী বলেছে, যে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত, তাহলে বৃত্তের ব্যাসের মানে বৃত্তটির পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে ওই দুটোর অনুপাত বার করব। দেখো তাহলে বার করে নিচ্ছি, তাহলে কী লিখব, যে বৃত্তের পরিসীমা ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা। দেখো এবার বৃত্তের পরিসীমা সূত্র কী বলে কি, 2πr ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি 4 × একটি বাহুর দৈর্ঘ্য। এবার দেখো কাটে করে দিচ্ছি, আর এখানে আর 2 এখানে কী থাকলো বলতে, এখানে থাকলো π/4, তাহলে আমাদের কী বেরোলো, π/4 বেরোলো। এবার পায়ের মান কত বলে দেখি, পায়ের মানটা হচ্ছে 22/7,
4। এবার দেখো এটাকে ভগ্নাংশ আছে, এটাকে আমি পূর্ণ আকারে অনুপাতে প্রকাশ করব। তাহলে মানে 4-এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 7 আর 1 লসগু কত হচ্ছে তাহলে 7। তাহলে এখানে কিলো 22-এর 7 নাকি ইন্টু 7/4 ইন্টু 7, তাহলে কত হচ্ছে 7 কেটে দাও, তাহলে কত হচ্ছে 22/7 28 হয়ে গেল। এবার কাটাটি করে দাও, কাটাটি করলে তাহলে কত হচ্ছে, তাহলে 2-14 2 28 2 11, তাহলে কত হলো 11/14 হয়ে গেল। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 3-6 দেখিয়েছে একটি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ নির্ণয় করো। তাহলে কী লিখবে, যে ধরি প্রতিটি পেনের ক্রয় মূল্য, মানে প্রতিটি মানে একটি, প্রতিটি লেখা দরকার নেই, লিখবে একটি পেনের ক্রয় মূল্য কত বলো দেখি, x টাকা আমি ধরে নিচ্ছি, x টাকা। তাহলে একটি পেনের ক্রয় মূল্য যদি x টাকা হয়, তাহলে 10টি পেনের ক্রয় মূল্য কত হবে, তাহলে 10টি পেনের ক্রয় মূল্য ইকুয়াল টু 10x টাকা হবে। এখানে প্রশ্নতে কী লেখা আছে, যে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান। তাহলে 10টি পেনের ক্রয় মূল্য যা হবে, তাহলে 8টি পেন বিক্রয় মূল্য একই হবে। তাহলে এখানে কী লিখব, যে 8টি পেনের বিক্রয় মূল্য কত বলো দেখি, তাহলে 10x টাকা, একই কথা। এবার একটি পেনের বিক্রয় মূল্য তাহলে কত হবে, একটি পেনের বিক্রয় মূল্য হবে 10x/8 টাকা। তাহলে কাট করে দাও নাকি, 2-4 8 2-5 10, তাহলে কত, তাহলে 5x/4 টাকা। তাহলে লাভ তাহলে কত হলো, লিখব অতএব লাভ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে বলো দেখি, 5x/4 মাইনাস x, ব্র্যাকেট দিয়ে টাকা করে দাও, তাহলে সরল করলে তাহলে কত হচ্ছে 4, এখানে 5x - 4x হয়ে যাবে, টাকা লিখবে ইকুয়াল টু তাহলে কত হবে x/4 টাকা। এবার দেখো শতকরা লাভ কত, এটা বলেছে, চাইছে যে শতকরা লাভটা কত হবে। তাহলে এখানে লিখব অতএব শতকরা লাভ ইকুয়াল টু, তাহলে কত হবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করব। তাহলে কী লিখব, লাভ বাই ক্রয় মূল্য নাকি ইন্টু 100। এবার লাভ কত হয়েছে বলো তো, লাভটা হচ্ছে x/4, আর ক্রয় মূল্য তাহলে কত বলো দেখি, ক্রয় মূল্য x টাকা ছিল, ইন্টু 100 করে দাও। এবার দেখো সরল করলে তাহলে কত হচ্ছে 1/4 ইন্টু 100, এবার কার্ডে করে দাও, তাহলে 25, তাহলে কত হলো, তাহলে ইকুয়াল টু 25, তাহলে শতকরা লাভ তাহলে 25 টাকা। তাহলে লিখবে কি, অতএব এখানে লিখে দিচ্ছি, লিখব অতএব শতকরা লাভ 25 টাকা। বোঝা গেছে। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 3-এর সাথে দেখেছে এখানে একটা ছবি আঁকা আছে, এখানে লেখা আছে চিত্রে ABC ত্রিভুজ ক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গমিটার, মানে এটা পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গমিটার, এবং ভূমি দেওয়া আছে BC কত 20 মিটার হলে ত্রিভুজটির উচ্চতা h মিটার নির্ণয় করো। মানে ত্রিভুজের উচ্চতা h মিটার নির্ণয় করতে, মানে ত্রিভুজের উচ্চতা আমাকে বার করতে বলছে। আমি এখানে খাতায় করে দেখাচ্ছি তোমাদের, আমি এখানে তোমাদের প্রশ্নতে যেরকম ছবিটা ছিল আমি সেইখানে ছবিটা এঁকে নিয়েছি একই রকম। এবার দেখো ABC একটা ত্রিভুজ বলেছে, তার উচ্চতা এখানে দেওয়া আছে, দেখো ওই ত্রিভুজটার ক্ষেত্রফল আমি বার করে নেব। তা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কী বলে কি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ভূমি গুণিতক উচ্চতা, নাকি ওই কথাটা আমি এখানে লিখে নেব। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কী হচ্ছে, হাফ ভূমি নাকি গুণিতক উচ্চতা। তাহলে ইকুয়াল টু এটা কী বলো তো, ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে লিখে দেবো ক্ষেত্রফল। এবার দেখো এখানে কি বলেছে, আমি যার মান বসিয়ে দেবো, হাফ বসিয়ে দিলাম, ভূমি কত আছে 20 মিটার বলেছে, 20 মিটার বসিয়ে দিলাম, গুণিতক উচ্চতা আছে h বসিয়ে দিলাম, ক্ষেত্রফল কত বলেছে 96 বর্গমিটার বলেছে, 96 বসিয়ে দিলাম এখানে। বোঝা গেছে। এবার দেখো আমি এখান থেকে সরল এইচের মানটা বার করে নিলে উত্তর হয়ে যাবে। তাহলে এখানে থেকে আমি এইচের মানটা বার করে নিচ্ছি, বা এটা কাট করে দাও 10 হয়ে গেল, তাহলে 10h ইকুয়াল টু 96 নাকি, তাহলে বা h ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 96/10, তাহলে এটা সরল করে দিলে কত হচ্ছে, একটার পর 10 বসিয়ে দেবো, তাহলে 9.6 হয়ে গেল। তাহলে ত্রিভুজটির উচ্চতা তাহলে কত, ত্রিভুজটির মানে h ইকুয়াল টু, তাহলে কী লিখবো, যে অতএব h ইকুয়াল টু 9.6 মিটার। কমপ্লিট অঙ্কটা। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। দেখো তোমাদের বইয়ের উপপাদ্য 18 উপপাদ্য, তাহলে কত হবে, উপপাদ্য 18, এর পেজ নাম্বার হচ্ছে কত 87 পেজ। বোঝা গেছে বইয়ের, এটা তোমরা দেখে করে নেবে। বোঝা গেছে। আর 2 দিয়ে গেছে
যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা হচ্ছে তোমাদের উপপাদ্য বইয়ের উপপাদ্য কত বলো তো 20। আর পেজ সংখ্যা বলে দিচ্ছি, পেজ হচ্ছে 124 পেজ। বোঝা গেছে? সেখান থেকে তোমরা দেখে করে নেবে। এরপরে 4-3 দেখিয়েছে যে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেমি এবং সমান বাহুদ্বয়ের বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ওই ত্রিভুজটির সমান ক্ষেত্রবিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো। আমি তোমাদের এটা এঁকে দেখিয়ে দিচ্ছি। আমি 4-3 দেখে তোমাদের বলে দিচ্ছি কি বলেছে। একটা কোণ 30 ডিগ্রি বলেছে নাকি, আর একটা বাহু বলেছে 8 সেন্টিমিটার। আমি এখানে 8 সেন্টিমিটার একটা এঁকে নিলাম। এটা তোমরা লিখে নেবে কি 8 সেমি। বোঝা গেছে? আর একটা 30 ডিগ্রি কোণ একটা এখানে আছে, আমি একটা নিজে থেকে হাতে বলে দিচ্ছি, তোমরা এঁকে নেবে এই জায়গাটা 30 ডিগ্রি কোণ আঁকবে। এবার দেখো বড় করে একটা দাগ কেটে নেবে তোমরা, আমি যেরকম বলছি সেরকম তোমরা এঁকে নেবে পেন্সিল কম্পাস দিয়ে, আর পেন্সিল দিয়ে আঁকবে, দেখবে হয়ে যাবে। এরকম একটা বড় করে দাগ কেটে নেবে। দাগ কেটে নিয়ে তোমরা এবার এখানে 30 ডিগ্রি যে কোণটা এঁকেছিলাম ওই কোণের সমান করে এখানে এঁকে নেবো। বুঝলে তো? এখানে দেখো আমি এই জায়গাটা এখানে এঁকে নিচ্ছি। ধরো 8 সেন্টিমিটার, এখানে 8 সেন্টিমিটার মাপ করে কেটে নাও। এখানে 8 সেন্টিমিটার মাপ করে নিলাম এখানটা, এই মাপ তোমরা 8 সেন্টিমিটার মাপ করে এখানে কেটে নেবে। কেটে নিলাম। এবার ওই জায়গাটায় 30 ডিগ্রি কোণ এঁকে নেবো। এখানে যেই মাপ নিয়ে গোল করেছি সেই মাপ নিয়ে এখানে গোল করে নেব। এখানে এই মাপ নিয়ে গোল করেছি, এই মাপ নিয়ে এখানে গোল করে নিলাম। বোঝা গেছে? এবার কি করব, যেই মাপ নিয়ে এখানে আছে সেই মাপটা আমি এখানে কেটে নিচ্ছি। কেটে নিলাম। দেখো এইটা আমরা এই কেটে নিলাম। তোমরাও এরকম কেটে নেবে। কেটে নিয়ে ছবিটা আঁকবে তোমরা, এরকম করে দাগ কেটে নেবে। হলো। এরপরে কি বলেছে, 8 সেন্টিমিটার মাপ করে কেটে নাও। এখানে এটা 8 সেন্টিমিটার আমি কেটে নিয়েছিলাম আগে। 8 সেন্টিমিটার মাপ এখানে নিয়ে নাও, নিয়ে এই বাহুটার উপর তোমরা এরকম করে কেটে নেবে। হলো। এবার ওইটার বাকিটা যেটা আছে এটাও তোমরা এখানে যোগ করে দাও। এটা যোগ করে নিলাম। এবার কি করবে, আমার এটা কিন্তু সমবাহু ত্রিভুজের মতো হয়ে গেলো। আমি আন্দাজে এটা করেছি তো, তাই এরকম হয়ে যাচ্ছে। তোমরা এখানে এরকম করে এঁকে নেবে। এবার দেখো কি করবে, এই বাহুটার মাপ নেবে, এখানে নিচে এই 8 সেন্টিমিটারের মাপ নেবে। মাপ নিয়ে এই মাথায় বসাবে, এখানে এইদিকে বসিয়ে এদিকে এরকম করে কেটে নেবে। বোঝা গেছে? এরপর কী করবে, এদিকে যে বাহুটা থাকবে এই বাহুটার মাপ নেবে তোমরা, এটার মাপ নেবে, নিয়ে এখানে বসিয়ে এই জায়গাটায় তোমরা কেটে নেবে। বোঝা গেছে? এরপরে এটা যোগ করে দেবে। বোঝা গেছে? এরপর কী করবে, এই বাহুটাকে অর্ধেক করবে। আমি এটা করে দিচ্ছি। দেখো অর্ধেকের বেশি নাও, অর্ধেকের বেশি নিয়ে উপরে কাটো, নিচে কাটো, আবার এইদিকে বসাও, এইদিকে বসিয়ে এরকম কাটবে, এটা কাটবে। এটা হলো না, আমি কেটে দিচ্ছি ভালো করে। হলো। এরপর এটাকে অর্ধেক করে নাও। বোঝা গেছে? এরপর কী করবে, এই বাহুটার এদিকটা মাপ নিয়ে নেবে, এটার মাপ নিয়ে, এটা বড় করে একটু বাড়িয়ে দিতে হতো। বোঝা গেছে? এরপর কি করবে, এইটার মাপ নেবে, মাপ নিয়ে এই জায়গাটা বসে এটা কেটে নাও, দিয়ে এরপরে যোগ করে দাও দুটো। হলো। এটা উঠে নি ঠিক মতো, আমি এটা ভালো করে দিচ্ছি। বোঝা গেছে? এবার আমার কিন্তু এটা আঁকা হয়ে গেছে। এবার তোমরা নাম কি দেবে, আমি একটা নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এখানে এক্স নাম দিয়ে দাও, এখানে ডি নাম দিয়ে দাও, এখানে ই নাম দিয়ে দাও, এই জায়গাটা এফ নাম দাও, এখানে জি নাম দাও, এখানটা এইচ নাম দাও। এবার তোমরা কি লিখবে, লিখবে যে এ বি ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এখানে কি আঁকতে বলেছে, এখানে বলেছে যে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। কি লিখবো, যে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্র বিশিষ্ট আয়তক্ষেত্র হলো, আয়তক্ষেত্র হলো কোনটা বলো দেখি, যেটা ও আঁকা হয়েছে দেখো, ই এফ ডি সি, এখানে লিখে দেবো হলো যে ই এফ ডি
সি। বোঝা গেছে? এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। আরেকটা লেখো, এখানে কী লিখবে, এখানে 30 ডিগ্রি কথাটা লিখে দেবে এখানটায়। বোঝা গেছে? চারের দাগটা কেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। আমি এটা তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের প্রশ্ন যেরকম আছে আমি সেটা তুলে দিচ্ছি এখানে। এটা কত দাগে হচ্ছে, এটা 4-এর 3-এর দাগে, না 4-এর দাগে নাকি। এবার আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমে কী লিখবে, এখানে তোমরা এরকম ছক কাটাবে, লিখে দেবে শ্রেণী, তারপর কী লিখবে মধ্যমান, এরপরে কী লিখবে পরিসংখ্যা। বোঝা গেল? এবার এখানে শ্রেণীটা কত আছে, শ্রেণীটা দেওয়া আছে 0 থেকে 5, তারপর দিয়েছে 5 থেকে 10, এখানে তারপর দেওয়া আছে 10 থেকে 15, তারপর দেওয়া আছে 15 থেকে 20, তারপর দেওয়া আছে 20 থেকে 25, তারপর দেওয়া আছে কি 25 থেকে 30। বোঝা গেছে? এরপরে কী আছে বলো দেখি, এরপরে দেওয়া আছে কত, এর মধ্যমানটা কত বার করবো, দেখো 0 আর 5 যোগ করো, যোগ করলে কত হচ্ছে, যোগ করলে যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে এর মধ্যমানটা বেরিয়ে পড়ে। তাহলে এর মধ্যমানটা কত বেরোচ্ছে, 2.5 বেরিয়ে পড়লো। আর পরিসংখ্যান তো প্রশ্নতে দেওয়া আছে 4, আর এর মধ্যমানটা কত হবে 7.5, এর মধ্যমানটা কত হবে 12.5। দেখো এখান থেকে সবগুলো কিন্তু 5 বেশি বেশি করে হচ্ছে। আমি একবারে সহজে আমি লিখে নিতে পারি, 12-র সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে 17, তাহলে এখানে কী লিখবো 17.5। তাহলে 12-র সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে 17.5 হয়ে গেল। এরপরে একই রকম আমি এখানে কী করবো 22.5, এরপরে কত হবে 27.5। এরপরে পরিসংখ্যা প্রথমটা 4 ছিল, তারপরে ছিল 10, তারপরে হচ্ছে 24, তারপর হচ্ছে কত 12, তারপর হচ্ছে কত 20, তারপর হচ্ছে কত 8। বোঝা গেছে? এরপরে এখানে নিচে কি লিখবো, এখানে নিচে লিখবো যে এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম 4টি বাহুর দৈর্ঘ্য সমান 5 একক। বোঝা গেছে? একই রকম কী লিখবো, ওয়াই অক্ষ বরাবর ছক কাগজে, তোমরা এরকম লিখবে নাহলে ভুল হয়ে যাবে, ছক কাগজের ক্ষুদ্রতম 4টি, এখানে একটি বাহু হবে, ক্ষুদ্রতম একটি, এখানে একটি লিখবে, ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। মানে এদিকে একটি, এদিকে 5টি, 4টি বাহুর দৈর্ঘ্য এখানে 5 একক ধরছি, আর এখানে একটি বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে নিচ্ছি। এটা লিখবে তোমরা। এরপরে আমি ছক কাগজে বসিয়ে লিখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এগুলো যখন আঁকবো, এটা আঁকতে হলে এর পরবর্তী একটা আমাকে বার করে নিতে হয়, মানে এর পরবর্তী একটা আমাকে বার করে নিতে হবে। এখানে কী করবো বলো দেখি, এখানে 25 লিখেছি, তো দেখো 25 থেকে 30 করেছি, এর পরবর্তীটাকে আমাকে এখানে নেই যেহেতু আমাকে এখানে বার করে নিতে হবে। তাহলে কত করতে হবে, এটা 25 থেকে 30, এর পরবর্তীটা করে নিতে হবে কত 30 থেকে 35। আর এর পরিসংখ্যাটা কত ধরে নেবো 0 ধরে নেবো। আর এই মধ্যমানটা কত হবে, তাহলে মধ্যমানটা হবে 32.5 হয়ে গেল। বোঝা গেছে? আর ঊর্ধ্বসীমা মানে এইদিকে নিম্ন সীমাটা তাহলে কত ধরবো, এখানে তাহলে এটা থেকে যদি 5 ঘর নিই তাহলে কত -5 হয়ে যাবে না, দেখো 10.5 হয়ে যাচ্ছে। এটা যদি এদিকে নিচে তাহলে 10.5 হয়ে যাচ্ছে, তাহলে 10.5 লিখে দেবো। আর এখানে মধ্যমানটা তাহলে কত লিখবো, মধ্যমানটা এটা অর্ধেক হয়ে যাবে, তাহলে কত হবে 2.5 হয়ে যাবে, তাহলে 2.5। বোঝা গেছে? তাহলে 1 হয়ে যাচ্ছে, এটা 5 হয়ে যাচ্ছে, তাহলে 2.5 হয়ে গেল। আর পরিসংখ্যাটা তাহলে কত ধরবো 0 ধরে নেবো। বোঝা গেছে? এরকম এঁকে আমি সেদিকে তোমাদের এঁকে দিচ্ছি। তাহলে দেখো আমি এখানে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ একটা ছক কাগজে আমি দাগগুলো কেটে নিয়েছি। এবার কি করব, দেখো আমি যেরকম তোমাদের বলেছিলাম, তাহলে এখানটায় কী লিখবো, তাহলে আমি পরিসংখ্যা লিখবো, এটা শ্রেণী লিখবো নাকি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, এখানে এটা কী লিখবো শ্রেণী, তীরচিহ্ন দিয়ে দিলাম এরকম। আর এই দিকটা কী লিখবো পরিসংখ্যা, বোঝা গেছে? আর তীরচিহ্নটা এরকম উপর দিয়ে করে দেবো। এবার দেখো কি করব, আমি কি বলেছিলাম, আমি যে বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্যকে 5 একক ধরে। দেখো এখানে 4টি বাহুর দৈর্ঘ্য, এখানে এটা 0,
1 2 3 4, এটাকে আমি কী করবো 5 একক ধরে নিচ্ছি, মানে 4টি বাহু ধরে 5 একক ধরে নিচ্ছি আমি এখানে। তো এটা হচ্ছে আমার এটা একটা। এবার এরপরে এটা কী লিখবো বলতে, এটা হচ্ছে কি আমার মধ্যমানটা কত হবে তাহলে, এটা হচ্ছে 2.5, আর শ্রেণীটা কত হচ্ছে তাহলে 0.5। আমি দেখো পরপর আমি চারটা করে ঘর টেনে আমি শ্রেণীগুলো লিখে দিচ্ছি। এটা 0, এটা 0, এটা কী বলে দেখি, এটা 5 নাকি। আচ্ছা এরপরে দেখো 4টে ঘর 1 2 3 4, এটা কী বলে 10 নাকি, এটা হচ্ছে 10। তারপরে দেখো 1 2 3 4, এটা কী লিখবো 15 নাকি। তারপরে 1 2 3 4, এটা কী লিখবো তাহলে 20, মানে 5 5 5 5 বেড়ে যাচ্ছে। তারপরে 1 2 3 4, এখানে কী লিখবো 25। তারপরে 1 2 3 4, এটা কী লিখবো 30 নাকি। এরপরে কি আমি আরেকটা লাস্টে করে নিচ্ছি, যেটা তোমাদের প্রথমে বলেছিলাম যে 30 থেকে 35 এটা করে নিতে হবে, সেটা করে নিচ্ছি। 1 2 3 4 5, এটা 35 করে নিচ্ছি নাকি। এবার দেখো কি করতে হবে, এবার পরিসংখ্যাটা কত বলেছে 4 নাকি, আর মধ্যমান প্রথমে কত হচ্ছে 2.5, 2.5টা কী করে নেব দেখো, এখান থেকে ওদের মধ্যে দুটো ঘর 1 2, আর এখানে 1 2, তাহলে মাঝখানটা তাহলে 2.5 হবে, বোঝা গেছে। তাহলে 2.5 যদি হয় তাহলে এর মধ্যমানটা, তাহলে তাহলে মধ্যমানটা হচ্ছে 2.5 এই জায়গাটায়। এবার এখানে পরিসংখ্যা তাহলে কত বলেছে 4, তাহলে 4 ঘরটা আমি নিয়ে নিচ্ছি, দেখো 1 2 3 4, তাহলে এই জায়গাটা হলো। তাহলে এখানে কী লিখবো স্থানাঙ্কটা, এখানে কী লিখবো 2.5 আর 4, বোঝা গেছে। এরপরে কী দেওয়া আছে, এরপরে মধ্যমান দেওয়া আছে 5 থেকে 10, 5 থেকে 10 এর মধ্যমান তাহলে কত 7.5 হবে। তাহলে দেখো 1, এখানে কি এটা 1 1 2 3 4, দেখো এখানে দিকে আছে 1 2 3 4, তাহলে দুটো ঘর বাদ দেবো, তাহলে 1 2, তাহলে এই জায়গাটা হবে 7.5, মানে হাফ ধরে নিচ্ছি, বোঝা যাচ্ছে কী বলছি। মানে এই যে 4টা যেখানে ধরেছি 4 থেকে আবার 4 ঘর 1 2 3 4, তাহলে এর মাঝখানটা তাহলে কত হবে 1 2, তাহলে এই জায়গাটা হবে তাহলে মাঝখানটা, বোঝা গেছে। মানে সামনের থেকে দুটো আর পেছন থেকে দুটো বাদ দিয়ে মাঝখান যেটা সেটা ধরবো। এটা কত বলেছে বলো দিকে, এটা 7.5, 7.5টা পরিসংখ্যা কত বলেছে 10, তাহলে এখানে আমি হিসাব করে নিচ্ছি, এটা যদি 10 হয় তাহলে কোনটা হবে এই জায়গাটা তাহলে 10, তাহলে এই জায়গাটা গোল করে দেবো। এখানে তাহলে কী লিখবো 7.5 আর 7.5 আর কত আছে 10, বোঝা গেছে। এরপরে কত আছে 15 থেকে 20, তাহলে 15 থেকে 20, 15 থেকে 20 এটা তোমার 10 থেকে 15 আছে, একটা 10 থেকে 15 আছে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে 1 2 3 4, তাহলে এখানে আছে 10 1 2 3 4, তাহলে 1 2 বাদ দিলে এখানে 3-এর জায়গাটা এখানটা হবে। তাহলে এটা কী বলেছে এখানে 12.5, 12.5, আর এখানে তোমার পরিসংখ্যা 24, তাহলে 24টা ঘর নিয়ে নাও, তাহলে 10 10 20, আর এখানে 4 ঘর 1 2 3 4, তাহলে এটা হলো, তাহলে কি হলো এটা হচ্ছে 12.5, এটা 12.5 হলো, তাহলে কী লিখবো 12.5 আর 24, বোঝা গেছে। এরপরে এটা কোনটা আমি করলাম তোমার 10.5 হয়ে গেল শ্রেণীটা। এরপরে কি আছে 15 20 নাকি, তাহলে 15 থেকে 20, তাহলে মাঝখানটা তাহলে কত হবে 1 2 3 4, তাহলে 1 2 নাকি, এখানে 1 2 এটা 3, এটাই হবে, এটাই তাহলে কোনটা কী আসবে, এটা হচ্ছে তোমার 17.5, 17.5-এর তোমার পরিসংখ্যা কত আছে 12 আছে, তাহলে 12 ঘর দিয়ে নাও, এটা হচ্ছে 12 ঘর, তাহলে কত হচ্ছে তাহলে এই জায়গাটা টানলে এটা 10 11 12, তাহলে 17.5, তাহলে এখানে লিখে নেব 17.5 আর কত, আর পরিসংখ্যা তোমার কত হলো তাহলে 12, 10 11 12, 12 হয়ে গেল, 17.5 আর এখানে কমা একটা দিতে 12, বোঝা গেছে। এরপরে কী দেওয়া আছে, এরপরে 20 থেকে 25, 20 থেকে 25, তাহলে মধ্যমানটা কত আছে 22.5, তাহলে দেখো 20 থেকে 25, তাহলে 1 2 এই জায়গাটা হবে, তাহলে এখানে তাহলে পরিসংখ্যা কত, পরিসংখ্যা হচ্ছে 20, তাহলে 20টা হিসাব করলে তাহলে কত হচ্ছে এখানে তোমার 20 না, এটা ছিল হ্যাঁ এটা ঠিক আছে, এটা তাহলে 20 আছে, এখানে 10 আর এই 10 আর 20, এখানে তাহলে 20 হয়ে গেল, তাহলে এই জায়গাটা তাহলে কত হবে 20, বোঝা গেছে। এটা তাহলে কত হবে 22.5 হয়ে যাচ্ছে, এটা 22.5 আর কত 20, বোঝা গেছে। এরপরে
এর পরেরটা কী আছে, এর পরেরটা আছে যে তোমার 25 থেকে 30, 25 থেকে 30 তাহলে কত হচ্ছে, 25 থেকে 30 এটার মধ্যমান হচ্ছে 27.5 নাই, তাহলে মধ্যমানটা তাহলে কোনটা নেব, মাঝখানটা ধরবো 1 2, তাহলে এই জায়গাটা হবে, এইটা ধরে কোনটা নেব, তাহলে এটা কতটা নেব তোমার, এটা বলেছে 20 ঘর, তো 17.5টা তাহলে কত হয়েছে, 17.5 12, 17.5 12, ঠিক আছে। তারপরে কত বললাম 20 25, 20 25 নিয়েছি 22.5, এটা 22.5 20 ঘর হয়েছে। তারপরে 25 থেকে 30 নাকি, 25 থেকে 30 হচ্ছে তোমার কত 27.5, এটা হচ্ছে 8 নাকি, তাহলে 25 থেকে 30 এটা 8 ঘর হবে, তাহলে তাহলে কত 1 2 3 4 5 6 7 8, বোঝা গেছে। এটার মধ্যমানটা তাহলে কত আছে 27.5, তাহলে এখানে লিখে নেবো কি 27.5 আর 8, বোঝা গেছে। এবার লাস্টেরটা কত বলেছিলাম তোমাকে, লাস্টে একটা বার করে নিতে বলেছিলাম, লাস্টের তোমাদের বলেছিলাম যে শ্রেণীর করে নেবে 30 থেকে 35, আর মধ্যমান তাহলে তার হবে 32.5 হবে, আর পরিসংখ্যা 0 হয়ে যাবে, তাহলে এটা করে নেবো, তাহলে তাহলে মধ্যমানটা তাহলে কত 30 থেকে 35, 30 থেকে 35 মধ্যমান হচ্ছে 32.5 হবে, তাহলে 32.5 মানে 1 2, তাহলে 1 2, তাহলে এই জায়গাটা তাহলে হবে, এইটা থেকে তাহলে কত ঘর নেবো, তাহলে এটা নেবো 0, আর এই জায়গাটা তাহলে হবে আর কিছুই হবে না, তাহলে এই জায়গাটা, বোঝা গেছে। 32.5 এর তাহলে কত হচ্ছে 32.50, বোঝা গেছে। এবার কি করব, আমি তোমাদের বলেছিলাম কি যে নিম্ন শ্রেণীর যে, আমি এইদিকে তোমাদের কি বলেছিলাম আরেকটা বলিনি তোমাদের, এবার এখানে বলেছিলাম কি -5 0 বলেছিলাম, দেখো প্রথমে বলেছিলাম -5 0 ধরবে হ্যাঁ শ্রেণী, আর এখানে একটা বলেছিলাম দেখো সবচেয়ে ঊর্ধ্বসীমায় আর একটা করে নিতে হবে 30 থেকে 35 বলেছিলাম, আর পরিসংখ্যা 0 করবে, আর এখানটাও করবে কি যে -5 আর পরিসংখ্যা এখানেও 0 করতে বলেছিলাম তোমাদেরকে আমি, সেটাও সেম একই রকম -5, মানে এদিকে 5 ঘর নিয়ে নিচ্ছি, 5 ঘর মানে কি চারটি ঘর, মানে 4টি বাহুকে আমি 5 একক ধরেছিলাম নাকি, সেম একই রকম 1 2 3 4, তাহলে এই জায়গাটা হবে, তাহলে এই জায়গাটা তাহলে কী হলো -5 0, বোঝা গেছে। এবার আমি স্কেল দিয়ে দাগটা টেনে দিচ্ছি, এবার দেখো আমি স্কেল দিয়ে দাগটা টেনে দিচ্ছি, তোমরা এরকম দাগগুলো টেনে দেবে, দেখো একটা হয়ে গেল দাগ টানলাম, এরপরে এটা দাগ টানবো, হয়ে গেল, এরপরে এটা বোঝা গেছে, এরপরে এটা বোঝা গেছে, এরপরে এদিকে একটা টানবো, দেখো তারপরে এইদিকে টেনে দিচ্ছে, এটা তোমরা টানবে, ও একটু বাঁকা হয়ে গেল, আচ্ছা তোমরা এরকম টেনে নেবে ঠিক করে দেখে, তারপরে এটা টানবো, তারপর লাস্টে টেনে দেবো এটা নাকি, ঠিক আছে। এখানে তাহলে কি লিখবো, নামগুলো একটা দিয়ে দিই আমি এখানে, কী নাম দেবো A B C D E F G H, বোঝা গেছে। তাহলে এখানে কি লিখবো যে পরিসংখ্যা বহুপুষ্টি হলো A B C D E F G H, ঠিক আছে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।